নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। দেখতেই পাচ্ছেন কতটা বেলা হয়ে গিয়েছে, এখন ব্লগটা শুরু করলাম। তো এই তো ঘুগনি দিয়েই ব্লগটা শুরু করেছি। চিকেন ঘুগনি বানিয়েছিলাম, চিকেন কিমা ঘুগনি, তো সেটাই খেলাম। আসলে যাব চেরি ব্লুজম দেখতে, সেই কারণেই এই তো রেডিও হয়ে নিয়েছি এর মধ্যে কথা বলতে বলতে। আর এখন সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। হাজব্যান্ড এই সোয়েটারটা কিনে দেওয়ার পরে না একদিনও আমি পরার চান্স পাইনি, অবশেষে আজকে পেলাম। আর এখন আমার জুতোটাকে ঠিক করে দিচ্ছিল আমার দাদাই, আমার বাবা আর আমার হাজব্যান্ড, তিনজনই এতটাই ভালোবাসে আমাকে যে সব সময় আমার প্যাম্পার করতে থাকে। এটা কেউ খারাপভাবে নেবেন না, পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এই তো বেরিয়ে পড়েছি দুজনে গল্প করতে করতে, হাসতে হাসতে। আর এখন ট্রেনে উঠে পড়বো, উঠে তারপরে কোথায় যাচ্ছি বা কী কাদের সাথে যাচ্ছি সবই আস্তে আস্তে আপনাদেরকে বলছি। ট্রেন থেকে নেমে পড়ে চেরি ব্লুজম দেখতে যাচ্ছি, তার মধ্যেই দেখে ফেললাম একটা সাকুরা গাছ। তো জাপানে প্রথমবার আমি মেট্রোতে উঠছি, যা যাক দেখি কেমন কি অভিজ্ঞতা হয়, তো গেলে আশা করি বুঝতে পারবো। এখানে দেখুন, আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, যখন এসকেলেটার ইউজ করা হয় তখন কিন্তু যে কোনো একটা সাইডেই দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ওঠানামা করা হয়, যাতে আরেকটা পাশ পুরোটাই ফাঁকা থাকে। তো যাই হোক, মেট্রোর জন্য চলে এলাম। এসে দেখলাম যে আমাদের ইন্ডিয়াতে মেট্রো যেরকম হয় নর্মালি সেরকমই, জাস্ট এখানটাতে সমস্ত কিছু লেখাগুলো আসে বা কিছু, যাই হোক সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, যেহেতু আমিও ফার্স্ট টাইম মেট্রোতে উঠছি। তো মেট্রোতে ওঠার অভিজ্ঞতাটা নতুন কিছু না, যেরকম ওখানেরও সে মানে অভিজ্ঞতা সেরকমই এখানেরও অভিজ্ঞতা। মানে ওই কলকাতার মেট্রোতে উঠতে যেরকম লাগে এখানের মেট্রোতেও ব্যতিক্রম কিছুই নয়। আর এখন কিন্তু আমাদের গন্তব্যে আমরা পৌঁছিয়ে গেছি। তো এবার বলি কাদের সাথে যাচ্ছি। আমার হাজব্যান্ডের কলিগরা আসবে, কলিগের ওয়াইফ, তাদের সাথেই কিন্তু আমরা আজকে চেরি ব্লুজমের জন্য যাচ্ছি, মানে দেখার জন্য যাচ্ছি। আর সেখান থেকে যাব টোকিও ক্যাসেলে। তো চলো, পুরো দিনের ভিডিওটা কেমন কি লাগছে কি না লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখতে থাকো। আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, ঠিক তার অপোজিটেই কিন্তু সেই পার্কটা। এই ব্লগটা কিন্তু আমার প্রায় 1 মাস আগের, যখন আমাদের ঠাকুরনগরে মেলা চলছিল, মানে বারুণী মেলা, সেই টাইমের। আমার খুব মন খারাপ করছিল যে মেলায় যেতে পারলাম না, বাট এখানে আসার পর আমার দেখে মনে হলো সেই মেলার মতোই ভিড়, ঠেলাঠেলি সমস্ত কিছুই। আমি আমার বরকে বলছিলাম যে এতটাই ভিড় দেখে মনে হচ্ছে আমি ঠাকুরনগরেই আছি, ঠাকুরনগর মেলাতেই, শুধু মানুষগুলোই অন্যরকম, আর সেই ডাঙ্কার আওয়াজ, হই হট্টগোল এগুলোই নেই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পার্কের বেশটা ভিতরে চলে এসেছি। আর এখানটাতে আমি কোনো ভয়েস দিতে চাইছি না, কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার সাথে আমার মনে হয় না ভয়েসটা দেওয়া উচিত হবে।
এইখানে থেকে যাওয়ার সময় ওই পাড়টায় দেখে মনে হচ্ছিল যে না, আমি নিজের দেশে না বিদেশেই আছি। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ক্যাসেলের দিকে। ওরা এগিয়ে গেছে, আমি ধীরে ধীরে যেহেতু ব্লগগুলো করতে করতে যাচ্ছিলাম, তাই আমি আস্তে আস্তেই হাঁটছিলাম। ক্যাসেলে যাওয়ার টাইমে একটা সুন্দর দেখলাম চার্চ রয়েছে, আর চার্চের পাশের জায়গাটা এই যে দেখুন পাঁচিল মতো করা। ওখানে দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, দেখো মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে রয়েছি। ঠিক দার্জিলিংয়ে পাহাড়ে ওঠার সময় যেরকম লাগে চারিদিকটা দেখতে, ঠিক সেরকমই লাগছিল। এখানে জানেন তো বেশিরভাগ জায়গাতেই পাঁচিলগুলো, পাঁচিল না পাহাড় বলতে পারবো না, যেহেতু আমি এসছি সবে 2 মাস, তো ওরকমই দেখতে লাগে। দেখে মনে হয় যে না, দার্জিলিংয়েই আছি। আমার তো প্রথম প্রথম এসে মনে হতো আমি শিলিগুড়িতে রয়েছি, কদিন পরে আবার কলকাতা ব্যাক করব। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা সিগন্যাল ক্রসিংটাকে পার করে চলে এসেছি ক্যাসেলের সাইডে। আর ওটা ক্যাসেলের মেইন এন্ট্রান্স ছিল যতদূর সম্ভব, আমি শিওর নই, আবারও বলছি যেহেতু প্রথমবার এসেছি। আর এখন আমরা ক্যাসেলে ঢোকার জন্য লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ক্যাসেলের মেইন গেটের সামনে, মানে যেটা এন্ট্রান্স ভিজিটার্সদের জন্য, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এসে আমরা লাইন দিয়ে এখন ভিতরে সবাই ঢুকে যাচ্ছি। আর দেখুন ওই সাইড দিয়ে কিন্তু ধীরে ধীরে সবাই লাইন করে বেরোচ্ছে। আমাদের ওখানে হলে যেটা হতো যে ঠেলাঠেলি করে সবাই ঢোকার জন্য ব্যস্ত হয়ে যেত, বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যেত। জাপানের ক্যাসেলে রাজপরিবারের সদস্যরা কিন্তু এখনও বসবাস করেন, এবং তাদের দর্শন আমরা পেয়েও গিয়েছি। চলুন ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন সামনে এই যে জাপানের ট্র্যাডিশনাল ড্রেস পরে যারা হেঁটে আসছেন, তারাই কিন্তু রাজপরিবারের সদস্যরা, আর তাদের পিছনে কিন্তু পুলিশও ছিল। আর এই যে সবুজের গালিচা, এটাও কিন্তু ক্যাসেলের ভিতরেই বেশটা বড় একটা মাঠ। মনে হচ্ছিল যে এখানে শুয়েই পড়ি, এত পরিষ্কার, এত সুন্দর, মনে হচ্ছিলো যেন একটা গদির উপরে আমরা বসে আছি। তো ভাবি ওখানে দাঁড়িয়েছিল, ছবি তুলছিল, আমি তখন টুক করে কিছু ভিডিও নিয়ে নিলাম। তো এই তো অনেকটা ঘোরাঘুরি হয়ে গিয়েছে, আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো, বাড়ি তো ফিরতে হবে, কারণ সেদিন আমরা 10 কিলোমিটার হেঁটে ফেলেছি। বাড়িতে এসে দেখলাম যে 10 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। যাওয়ার সময় ছিল ক্যাসেলেরই এই মনেস্ট্রিটা, যেটা কিন্তু ভূমিকম্পে এর আগে টোটালি ভেঙে গিয়েছিল, সেটাকে আবারও নতুন করে তারা প্রতিষ্ঠা করেছে। আর এই যে ক্যাসেলটা কিন্তু অনেকটা বড়। আমরা পুরো ক্যাসেলটা ঘুরে দেখতে পারিনি। পুরো ক্যাসেলটা ঘুরে দেখতে গেলে মনে হয় যতদূর সম্ভব গোটা একটা দিনই লেগে যেত। আমরা যেহেতু এর আগে চেরি ব্লুজমের জন্য গিয়েছিলাম, সেখান থেকে এখানে এসেছি, তো বেশটা টাইম লেগে গিয়েছিল।
দেখুন ক্রসিংটা ক্রস করে যারা আসছে, এই যে ব্রাইড আর গ্রুম, আমার খুব ইচ্ছে ছিল এরম গাউন পরা, হোয়াইট কালারের গাউন পরা থাকবে, ব্লেজার পরা থাকবে, এরম ব্রাইড আর গ্রুমকে দেখার, যেটা আমার সামনাসামনি আজকে দেখা হয়ে গেল। তো চলুন এবার সবাইকে বিদায় জানিয়ে আমাদেরও ফেরার সময় চলে এসছে। নাবিন ভাইয়া ভাবি ওরা চলে গেছে ওদের বাড়ির উদ্দেশ্যে, আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এসে কিন্তু আমি প্রথমবারের মতো টোকিও প্ল্যাটফর্মে এলাম। টোকিও স্টেশন কিন্তু বাইরে থেকে দেখতে ওই আমাদের হাওড়া স্টেশনের মতোই কিছুটা লাগছিল, তবে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর ভিজিটার্সরা আসে। ওখান থেকে আমরা চলে এসেছি বাড়িতে, আর যেহেতু ঈদের টাইম ছিল, মানে রমজানের টাইম ছিল, ওই কারণে ভাইয়া ভাবিরা তো রোজা ছিল, যে কারণে আমরা সারাদিন কিছুই খেতে পারিনি, বাড়ি থেকে যে খেয়ে বেরিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলল চলো যে আগে খেয়ে নিই, তারপরে আমরা বাড়ির দিকে যাব। এখন খাওয়ার জন্য বসেছিলাম, আর দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা টায়ার্ড হয়ে পড়েছি। 10 কিলোমিটার হাঁটা, তারপর সারাদিনে সেই সকালে ঘুগনি খেয়ে বেরোনো, বুঝতেই তো পারছেন যে কতটা টায়ার্ড হয়ে গিয়েছি। তো সামনে খাবার তো দিয়ে গেছে, তবুও এখনও পুরোপুরি সব খাবার দিয়ে যায়নি। সাথে সাথেই আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি এসো। ও গিয়েছিল একটু বাইরে, তোকে আমি বললাম শিগগিরই আর, সব ভাত কিন্তু দিয়ে গিয়েছে। মানে ভাতের সাথে গিয়োজা ছিল, স্যুপ ছিল, চিকেন ফ্রাই ছিল, ক্যাবেজ ছিল, সাথে ছিল একটা স্যালাড। তো চলো খেয়ে দিয়ে নিই আমরা। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।